স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দর্শক, সরকারের 6 মাস পূর্ণ হলে 6 মাসে আসলে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কতটা উন্নতি হলো এসব বিষয় নিয়েই আমরা আজ কথা বলবো বিজনেস টাইমসে। আমাদের সঙ্গে আছেন ডক্টর কামরুজ্জামান কায়সার, পরিচালক অর্থ মাইক্রোফাইবার গ্রুপ। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। আপনাকে ধন্যবাদ। জি, সরকারের 6 মাস পূর্ণ হলো। বিএনপি সরকার এমন এক সময় দায়িত্ব নিয়েছিল যখন দেশের অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত। ওই অবস্থা থেকে বর্তমানে আসলে অর্থনীতি কোন জায়গায় আছে এবং কতটা প্রত্যাশার জায়গা খুবই অল্প, যদিও সময়টা, কিন্তু প্রত্যাশা আসলে কতটা পূরণ হলো? আপনি জানেন যে এই সরকার যখন ক্ষমতা নেয় তখন কিন্তু আর্থিক খাতে একটা বিশৃঙ্খলা ছিল আর কি। এটা বরাবরই ছিল, প্রতিটি সরকারের যে ধারাবাহিক যে অর্থনৈতিক বিশৃঙ্খলা সেটাকে মাথায় নিয়েই কিন্তু অন্তর্বর্তী সরকার চালিয়েছে। তারপরে এই সরকার আসার পরও তো সেটা ধারাবাহিকতা অব্যাহত থাকে। তো সেই জায়গা থেকে আজকে এই পর্যায়ে আসার ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে আপনার যে রিজার্ভ, এটা কিন্তু এখন 37 বিলিয়ন ইউএস ডলার উন্নীত হয়েছে। 19 বিলিয়ন ইউএস ডলার থেকে সেটা 37 বিলিয়নে উন্নীত হয়েছে। এটা একটা বড় সাফল্য হিসাবে আমি দেখতে চাই। আর আর্থিক খাতে যে আপনার যে একটা বিনিয়োগকারী বা সাধারণ যারা ভোক্তা, তাদের যে একটা মানে আশঙ্কা বা তাদের যে ভিতরে যে একটা মনে একটা অশান্তি ছিল, এটা অনেকটাই দূরীভূত হতে যাচ্ছে। আপনি জানেন যে ব্যাংকে তারল্য সংকট থেকে শুরু করে বিভিন্ন কিছুতে মানুষের মনে যে একটা অস্বস্তি ছিল, সেটা অনেকটাই দূরীভূত হচ্ছে। ইসলামী শরিয়া ভিত্তিক যে 5টি ব্যাংককে মার্জ করে সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমে বর্তমানে যে একটা সুন্দর কাঠামোর মধ্যে দাঁড়িয়েছে, সেটা একটা স্বস্তির কারণ হতে পারে। আর আপনার বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কিন্তু এখন বেড়ে গিয়েছে। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় গ্রুপ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তার পাশাপাশি ভারত, চীন, জাপান, কোরিয়ার অনেক বড় বড় জায়ান্ট গ্রুপও বাংলাদেশে আসার আগ্রহ ব্যক্ত করছে। এই ক্ষেত্রে বর্তমান সরকার কিন্তু কিছু শিল্পনীতি রিভাইজ করছে। একদমই তাই। ব্যবসাটা আপনারা বলছেন আসলে নীতিগতভাবে অনেক ইতিবাচক উদ্যোগ এসেছে, কিন্তু মাঠ পর্যায়ে ব্যবসার পরিবেশের আসলে পরিস্থিতিটা মাঠ পর্যায়ে আপনি যদি রপ্তানি যোগ্য যে বিষয়গুলোকে আমরা যদি অ্যাড্রেস করি, তো সেক্ষেত্রে আমাদের বড় সংকট হলো জ্বালানি সংকট। হ্যাঁ, বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাসের যে সরবরাহ যে বিষয়টা, এই যে সাপ্লাই চেনে একটা যে অচল অবস্থা, এটা আমাদেরকে ভাবিয়ে তুলছে। যদিও সেটা সরকার বলছে এটা সাময়িক, সেটাকে উত্তরণের জন্য সরকারের আগ্রহের কথাও জানাচ্ছে, যেটাতে আমরা আশান্বিত হচ্ছি যে আপনার বিশেষ করে যে এলএনজি একটু ব্যয় সাপেক্ষ হলেও খুব অল্প সময়ের মধ্যে এলএনজি এনে আমাদের ন্যাশনাল গ্রিডে গ্যাসের সরবরাহ বাড়িয়ে আমাদের যে উৎপাদনমুখী শিল্পগুলোকে চাঙ্গা রাখার একটা যে প্রচেষ্টা এই সরকার আন্তরিকভাবে করার চেষ্টা করছে, সেটার জন্য আমরা আশাবাদী। তার পাশাপাশি আপনার এই সরকার প্রধান, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আমাদের বাপেক্সকে আরও শক্তিশালী করতে হবে, যেটা গত পতিত সরকার সেটা 17 বছরও আপনার একটা কূপও তারা খনন করেনি বাপেক্সের মাধ্যমে। তো সেটাও কিন্তু এখন উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু সেটা তো দীর্ঘমেয়াদী। আপাতত এবং খুব কুইক যে বিষয়টাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, সেটা হলো বিদেশ থেকে এলএনজি এনে আমাদের যে ন্যাশনাল গ্রিড লাইনে সরবরাহ করে আমাদের উৎপাদনমুখী শিল্পকে চালু রাখতে হবে। এইটা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা যদি আমরা না রাখতে পারি, তাহলে আমাদের রপ্তানি যদি না হয়, আমাদের ফ্যাক্টরিগুলো একটা শঙ্কাতে পড়ে যাবে, কর্মসংস্থানে একটা বিরাট একটা আশঙ্কা, মানে মানুষের মনে একটা অন্যরকম একটা ধারণা আসবে, যেটা সেটাই। এখন এই যে জ্বালানি সংকট নিয়ে আসলে এক এক সময় এক একটা কথা বলা হচ্ছে। সরকারি নীতি নির্ধারণ পর্যায় থেকে কেউ হয়তো বা বলছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা পরিস্থিতি স্বাভাবিক হবে, কেউ বলছে 1 বছর, আবার সেদিন অর্থমন্ত্রী বললেন যে 6 মাস বা 1 বছরের বিষয় না, মানে রাতারাতি এটা সমাধান করা সম্ভব না, অ্যাটলিস্ট 2 বছর সময় লাগবে। কিন্তু বিনিয়োগকারী দেশীয় হোক বা বিদেশি হোক, আমরা যদি বিনিয়োগকারী টানতে চাই, তাহলে এই টাইম লাইনটা তো আসলে ফিক্সড করে একটা কথা বলা প্রয়োজন কিনা আপনার কাছে কি মনে হয়? এটা আমাদের যেটা মানে প্রচলিত যে সরবরাহ যেটা ছিল, আপনি জানেন যে মহেশখালীতে, কক্সবাজার মহেশখালীতে যে ফ্লোটিং টার্মিনাল, সবচেয়ে বড় যেটা এক্সিলারেট এনার্জি, সেখানে তাদের যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু আমাদের গ্যাস সরবরাহের একটা অচল অবস্থা ছিল। সেই ত্রুটিটা কিন্তু এখন একদম শেষ পর্যায়ে, সেটা সমাধানের একটা উপায় অলরেডি চলে এসছে। ওইটা যদি হয়, তাহলে আমাদের যেটা সাস্টেনেবল যে ইয়েটা ছিল, মানে প্রোডাকশনটা, এইটাকে আমরা ঠিক রাখতে পারবো। আর যেটা দীর্ঘমেয়াদী, এটা কিন্তু আমাদের পর্যাপ্ত নয়। আমাদের যত
মিলিয়ন ঘনফুটের গ্যাসের আমাদের প্রাপ্যতা থাকা দরকার, সেটা পেতে গেলে আমাদের 6 মাস, 1 বছর বা 2 বছর লাগতে পারে। সেটা না হয় সরকার করুক, অসুবিধা নেই, কিন্তু আমাদের যেটা প্রচলিত যে আমরা প্রোডাকশন করে আমাদের যে বিদেশ থেকে যে রপ্তানির যে বিষয়টাকে আমরা নিশ্চিত করতে চাই, সেটা যদি ঠিক রাখা যায়, এই যে আমাদের বর্তমানে যে টার্মিনাল যে দুটো আছে, এই দুটোকে ঠিক রাখতে হবে, এটার কোনো বিকল্প নেই। এছাড়াও আমাদের সরকার যেটা ভাবছে যে বিদেশ থেকে একটু অধিক মূল্যে হলেও এলএনজির মাধ্যমে ইনজেক্ট করে আমাদের এই গ্যাস সরবরাহটা ঠিক রাখতে হবে। গ্যাসটা হলো আমাদের এই শিল্পের সবচেয়ে বড় উপকরণ, এটার কোনো বিকল্প নাই। এটাকে এটাকে চালু রাখতে হবে। তার পাশাপাশি কিছু বন্ধ শিল্প কারখানা এগুলো চালু করার জন্য বর্তমান সরকার উদ্যোগী হয়েছেন। এরই মধ্যে আপনি জানেন যে 21টি বন্ধ পাটকল এগুলো চালু করার ক্ষেত্রে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হয়তো শীঘ্রই শুরু হবে। কতগুলো অর্থনৈতিক অঞ্চলকেও চিহ্নিত করা হয়েছে যেগুলোকে দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যায়, এবং ওয়ান স্টপ সার্ভিসের ক্ষেত্রে বর্তমান সরকার অনেক অনেক সজাগ। এই কথাটা যেটা বললেন যে বিদেশি বিনিয়োগকারীদের আসলে অন্যতম অভিযোগও বলতে পারেন, বা দেশীয় বিদেশীয় দুই জায়গাতেই যে অভিযোগ হচ্ছে দীর্ঘসূত্রিতা, অনুমোদনের জটিলতা ও একাধিক সংস্থার দ্বারে দ্বারে ঘোরা। এই 6 মাসে এই পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে? সরকার তো আসলে ক্ষমতা নেয়ার পর থেকে তো আসলে খুব রাতারাতি যে আপনার কিছু করে ফেলবে এমন তো না। তারপরে সরকারের সদিচ্ছাটা দেখতে হবে। তো সবগুলো মন্ত্রণালয়কে কিন্তু একটা টার্গেট ফিক্স আপ করে দেয়া আছে, এবং সরকার কিন্তু ক্ষমতার দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার বলা হচ্ছে যে এইগুলো একদমই সহ্য করা হবে না, এবং আমলাতান্ত্রিক যে জটিলতা আছে এগুলো কোনোভাবেই যেন না হয়। সরকার ডে 1 থেকেই কিন্তু এরকম একটা প্রতিশ্রুতি বা হুঁশিয়ারি দিচ্ছে যারা এসব করছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এত কঠিন হুঁশিয়ারি দেওয়ার পরেও কি ওইরকম কোনো জটিলতা কমেছে কিনা? জটিলতা সেটা তো আছেই। সেটা তো আমাদের যে প্রচলিত যে আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের যে আমলাতান্ত্রিক যে দীর্ঘসূত্রিতার যে একটা ধারাবাহিকতা, এটা তো আছে। তারপরেও এই মন্ত্রীদেরকে বা যারা নীতি নির্ধারক তাদেরকে কিন্তু একটা দায়বদ্ধতার মধ্যে রাখা হয়েছে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী নিজেই কিন্তু খুব সকালবেলা উনি অফিসে যান এবং 9টায় উনি অফিস শুরু করেন, এবং উনি কিন্তু টাইমলেস এমনভাবে ওনার এই সময়টা উনি ব্যয় করেন। প্রতিটা মুহূর্ত উনি দেশের এই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কিন্তু সবাইকে কিন্তু একটা কমন প্ল্যাটফর্মে এনে কিন্তু তারা দিচ্ছেন। তো এটার সুফল আমরা আশা করি পাবো, এবং ইতিমধ্যে কিন্তু একটা রিভিউ হচ্ছে। এই 180 দিন এই বর্তমান সরকারের কি অর্জন বা কি ব্যর্থতা, এটা নিয়ে কিন্তু একটা মূল্যায়ন হচ্ছে, এবং সেটার জন্য কিন্তু গতকাল একটা প্রেস কনফারেন্স হয়েছে। আপনি জানেন তথ্য মন্ত্রণালয় থেকে এটা জানানো হয়েছে যে আমরা কতটুকু অগ্রগতি সাধন করলাম এবং আমাদের কতগুলো মেজর জায়গায় অ্যাড্রেস করা দরকার, এবং সেগুলি কিভাবে কত অল্প সময়ের মধ্যে সেটা জনগণের আস্থায় বা স্বস্তিতে আনা যায়, এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি যে আমাদের সরকার প্রধান, এরকম সরকার প্রধান আসলে আমরা বিগত সময় দেখেছি কিনা, কারণ উনি এতটাই পরিবর্তনশীল এবং ওনার আশেপাশে যারা আছেন সেটাই হচ্ছে বড় প্রশ্ন, যে ব্যবসায়ের ক্ষেত্রে আসলে আন্তরিকতাটা বেশ প্রয়োজন। আমলাতান্ত্রিক যেসব জটিলতা আছে সেগুলো দূর করতে পারলেই হয়তো ব্যবসায়ের পরিবেশ আর একটু ভালো হবে। এই মুহূর্তে আসলে শিল্পায়নের সবচেয়ে বড় বাধা গ্যাস বিদ্যুৎ বাদে আর কি দেখছেন? গ্যাস বিদ্যুৎ বাদে আপনার যে বিষয়টা আমরা সবসময় বলে আসছি, আগেও বলেছি এখনো বলছি, যে আমাদের যে উচ্চ যে সুদ হার, ব্যাংকিং যে সুদ হারটা, এটাকে কিন্তু কমাতে হবে, এবং আমাদের যে ওয়ান স্টপ সার্ভিস যেটা অন্যান্য দেশগুলো বিশেষ করে ভিয়েতনাম, আপনার ধরেন কোরিয়া, সিঙ্গাপুর যেভাবে এগিয়ে গিয়েছে, যে ব্যবসা বান্ধব নীতি প্রণয়ন করতে হবে, পলিসিগুলোকে রিভাইজ করতে হবে, এক্সপোর্টকে প্রমোট করতে হবে, এবং আমাদের যে বন্ধ কলকারখানাগুলো চালু করার যে উদ্যোগ, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। এগুলোকে খুব দ্রুত বাস্তবায়নের দৃশ্যমান কিছু অগ্রগতি দেখাতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা ব্যবসায়ীরা, আমাদের ট্রেড বডি বিভিন্ন পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেভারাল মিটিং আমাদের হয়েছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন উনি সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছেন, এবং সেটার কিন্তু সুফল আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে একটা তাহলে আমরা বলতে পারি যে আগামী 6 মাসের মধ্যে আরো কিছু পরিবর্তন আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, যেহেতু সরকার তো ব্যবসা বান্ধব, ব্যবসার পরিবেশটা আসলে কতটা ব্যবসা বান্ধব সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। জি, সেটা তো একটা থাকবেই। সুদের হার তো কিছুটা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক, এই যে 0.50 বেসিসে যে সুদের হারটা কমলো, এটা আসলে বিনিয়োগে কতটা প্রভাব ফেলবে? এই অল্প সুদের হার কমানোর এটা আসলে খুব যে বেশি অগ্রগতি হবে আমি তা মনে করি না। অ্যাটলিস্ট এটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। এটাকে আপনার 6 to 7% মধ্যে আপনার লেন্ডিং রেটটাকে নির্ধারণ করা আমি মনে করি এটা খুবই জরুরি, এবং এটাই আমাদের দাবি। তার পাশাপাশি আপনার আরও কিছু যে
পলিসিগত যে বিষয়গুলো আছে, বিশেষ করে আপনার যে আমাদের মুদ্রানীতি, এটা প্রণয়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিতে হবে। ফিসক্যাল পলিসি এটা আমাদের ব্যবসার সাথে খুবই সম্পর্কিত আর কি। তো এছাড়া আপনার যখন একটা ব্যবসা পরিবেশ তৈরি হয় বা কেউ বিনিয়োগে আগ্রহী হয়, তখন কিন্তু সে চায় যে কত দ্রুত তার বিনিয়োগ থেকে তার রিটার্নটা আসবে। তো এই রিটার্নের ক্ষেত্রে দেখা যায় যে এখানে অনেক কিছুই বলা হয়। কার্যত ধরেন আপনার বিনিয়োগ বোর্ডে যে আপনার প্রেজেন্টেশনটা দেওয়া হয় নতুন বিনিয়োগকারীদের জন্য, তখন কিন্তু তারা খুবই আগ্রহী হয়, খুবই আশাবাদী হয়। কিন্তু যখনই আমরা আবার বাস্তবে এটার এক্সিকিউশনের আমরা যাই, তখন দেখা যায় এটা দীর্ঘসূত্রিতা। এগুলোকে কমাতে হবে। তাহলে বাংলাদেশ কিন্তু আপনার এমন একটা দেশ, আপনার সেখানে সস্তা শ্রম আছে, আপনার অনুকূল পরিবেশ আছে, আমাদের যে জলবায়ুগত যে একটা সুবিধা আছে, এটা কিন্তু এটাকে কাজে লাগানোর জন্য কিন্তু অনেক বিদেশি বিনিয়োগকারী কিন্তু বসে আছে। কিন্তু আমরা আসলে কিন্তু কেন সেই সুযোগটা হচ্ছে না? দিচ্ছি না। এই বছরের পর বছর সরকারের সদিচ্ছার তো অভাব আমরা দেখি না, কিন্তু দিন শেষে আসলে কাজটা হয় না কেন? এটা হয় না, সেটা ওই যে আপনার কিছু আমলাতান্ত্রিক জটিলতা তো আছেই। এই ধরনের বিষয় থেকে আমাদের উঠে আসতে হবে। আমলাদের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে আসা মানে সহজ কিনা আপনার কাছে? এইটা সব সরকারের সময় তাদের একটা প্রভাব থাকে, এখনো যে নাই তা না। তবে এই সরকার কিন্তু চাচ্ছে যে রাজনীতিবিদদের পলিসিটা বা রাজনীতিবিদরা একটু ড্রাইভিং সিটে থাকুক, তারাই যাতে মানে আমলাদেরকে পরিচালনা করে। সেটা যদি হয় তাহলে এটার একটা পরিবর্তন আসবে আশা করি। আমরা আসলে প্রত্যাশা করছি। এনবিআর নিয়ে যে একটা কথা বলা হয় যে ব্যবসায়ীদের যত ধরনের হ্যারাসমেন্ট আছে, আসলে এনবিআর এ কাজ কোনো একটা বিষয় নিয়ে গেলে এরকম হ্যারাসমেন্ট এখন কি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে? কিছুটা আমি বলবো, তবে পুরোপুরি আমরা এখনো মানে সন্তুষ্ট হতে পারিনি আর কি। কারণ দেখেন, একটা কথা ছিল যে এনবিআর কে দুইটা ভাগে ভাগ করা হবে, একটা পলিসি এবং আর একটা হলো বাস্তবায়ন। কিন্তু ওনারা কিন্তু এটাকে আবারও সেই আগের মতোই রেখেছে। তারপরে আমাদের কথা ছিল এটাকে ডিজিটালাইজেশন করা, যে আমি যা ট্যাক্স দিব বা আমার উপরে যা মানে ওনাদের আরোপিত করের যে বিষয়গুলো থাকবে, সেগুলো অনলাইনে সবকিছু হবে। কিন্তু সেটাকে ওই অ্যানালগি রেখে দেওয়া হয়েছে। তো এখানে তো বোঝা যায় যে এটার পিছনে কিছু রহস্য আছে, যে এটাকে দুর্নীতি মুক্ত করার ক্ষেত্রে ওনারা কিন্তু পুরোপুরি আন্তরিক না। এটা আমরা আবারও আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত বিজনেস টাইমসে। ডক্টর কামরুজ্জামান কায়সার, আমরা দেখেছিলাম যে সরকারের এবারে যে বাজেট ঘোষণা করেছিল সেটা খুবই ব্যবসা বান্ধব একটা বাজেট ছিল। তার আসলে বাস্তবায়নটা কেমন দেখছেন? বাস্তবায়ন তো শুরু হয়েছে অলরেডি, তো সেটা তো রেজাল্ট আপনারা পাবেন, দেখতে পাবেন আশা করি। আমি বিশেষ করে টেক্সটাইল সেক্টরের কথা যদি বলি, এখানে কিছু স্পেশাল প্রণোদনাও উনি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেটা হলো যে আমাদের যে তৈরি পোশাকের জন্য যে কাঁচা মাল, বিশেষ করে কাঁচা তুলা থেকে, যেটা আপনার কাঁচা তুলার মাধ্যমে যে সুতাটা তৈরি হয় আর কি, এই সুতার বাজারটা কিন্তু আপনার আমাদের ভারতের অথবা আফ্রিকান মার্কেটের ছিল। সেখানে আমাদের মাত্র প্রণোদনা ছিল মাত্র 1.5%। তো এখন এটাকে উনি 5% করে দেশীয় যে সুতার তাদের যে ব্যবহার এবং এই সুতার মাধ্যমে যাতে আমরা আমাদের এই শিল্পটাকে, স্পিনিং মিলগুলোকে আমরা সচল রাখতে পারি, এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানিয়েছি এবং এটার কিন্তু সুফল আমরা পাচ্ছি। আমাদের বিদেশি সুতার আমদানি কিন্তু এখন অনেক কমে যাচ্ছে। আমরা যদি এই 5% ইনসেন্টিভ পাই, তাহলে কিন্তু আমরা বিদেশি সুতার সাথে দেশীয় সুতার যে ব্যবধানটা, মানে যে মূল্যের ব্যবধানটা, এটা অনেক কমে এসছে। তো সেক্ষেত্রে আমাদের এই দেশীয় শিল্পকে প্রণোদনা বা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা যে চমৎকার উদ্যোগ এই বর্তমান সরকার নিয়েছে, এটা একটা আমি ইতিবাচক দিক দেখছি। তার পাশাপাশি যে বন্ধ শিল্প কারখানাগুলোকে চালু করার জন্য ওনার যে কিছু প্রণোদনা এখানে ব্যবসায়ীদেরকে দিয়েছে, তাতেও কিন্তু আমরা মনে করছি যে আমাদের শিল্পায়নের অনেক বহুমুখীকরণ হবে। কিন্তু একটা প্রশ্ন এখানে আসলে থেকে যায়, এই যে বন্ধ কলকারখানা চালুর যে উদ্যোগ, যারা যেগুলো চালু আছে, রুগ্ন অবস্থায় আছে, তারাও হয়তো বা এই প্রণোদনার কিছু পাবে। কিন্তু গ্যাস বিদ্যুতের যে সংকট শুরু হয়েছে, এর মধ্যে আসলে নতুন কারখানা যারা আবার খুলবে, বন্ধ কারখানা, তারা তাদের সেই লস বা ওই বিষয়টাকে ক্ষতি কাটিয়ে উঠতে পারবে? না, সেটা তো আমি বললাম যে আমাদের গ্যাস বিদ্যুৎ একটা বড় সংকটই, সেটা তো অস্বীকার করব না আমরা। তবে সেটাকে আমি যেটা বললাম যে আমাদের যেটা চলমান
যে আমাদের যে প্রেশারটা ছিল, গ্যাস প্রেশারটা, এটাকে যদি ঠিক রাখতে হয়, আমাদের যে দুটো ভাসমান টার্মিনালের একটাতে যে বড় একটা কি বলে কারিগরি ত্রুটি, সেটা তো অলরেডি শেষ পর্যায়ে, এখন এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসতেছে। ওইটাকে যদি ঠিক রাখা যায়, এই যেটাকে আমি সাস্টেনেবল যে ফ্লোটা, এই ফ্লো যদি ঠিক রাখা যায়, তাহলে আমাদের শিল্প আমরা মনে করি যে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আর যদি এটা ঠিক না থাকে, তাহলে আমরা চরম একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাব। একদমই তাই। আমাদের দেশের রপ্তানি আসলে এখনো পোশাক নির্ভর। আমরা কেন এই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে যেতে পারছি না? এটা হচ্ছে যে এটা তো অনেকদিন আগে থেকে চলে আসছে। আর আমাদের আসলে অনেক কিছুরই কিন্তু ধরেন যে কাঁচামাল নির্ভর বা কাঁচামাল ভিত্তিক যে প্রোডাকশন ইন্ডাস্ট্রি কিন্তু তেমন গড়ে ওঠে নাই। আপনি জানেন যে কৃষি একটা বড় একটা ক্ষেত্র বাংলাদেশে, এবং কৃষির কিন্তু কাঁচামাল তো আমাদের আভ্যন্তরীণ যোগানেই আমরা দিতে পারি। তো এটাকে যদি কৃষিকে শিল্পে আমরা রূপান্তর করতে পারতাম, তাহলে তো আমরা বৈদেশিক পণ্য নির্ভরতা আমাদের অনেক কমে যেত। তো সেটা করার ক্ষেত্রে এখন একটা চিন্তা ভাবনা করা হচ্ছে যে আমাদের এই যে মৌসুমী যে ফলগুলো, বিশেষ করে আমের সিজনে আমাদের সারপ্লাস প্রোডাকশন ছিল, আম, কাঁঠাল, জাম থেকে শুরু করে আনারস, অন্যান্য অনেক কিছুকে কিন্তু শিল্পে রূপান্তর করা যায়। এবং আপনার চীন কিন্তু বলেছে যে তোমাদের আমের যে স্বাদ এবং তোমাদের কাঁঠালের যে বৈচিত্র্য, এটা দিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব। তো তারা কিন্তু আগ্রহ প্রকাশ করছে। আমাদের প্যাকেজিংটা এবং পোস্ট হারভেস্ট ফিজিওলজি, এটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে এইটাও আমাদের একটা থার্ড সেক্টর হিসেবে দাঁড়াবে এবং এটাকে ভিত্তি করে আমরা আগাতে পারবো। তার পাশাপাশি আমাদের সোনালী যে অতীত বা সোনালী আঁশ যে পাট শিল্প, পাট পণ্যে কেন আমরা এগিয়ে যেতে পারি না? পাট পণ্যে এগিয়ে না যাওয়ার কারণ হলো যে জুট পলিসিতে একটু প্রবলেম ছিল। আমাদের জুট পলিসিতে ছিল যে কাঁচা পাট কম মূল্যে, আমাদের বাজার মূল্য থেকে কম মূল্যে ভারতে রপ্তানি করা হতো। বিগত সরকার কিন্তু সেটা করে দিয়ে গেছে। এখন বর্তমান সরকার এসে ইমিডিয়েট যে অ্যাকশনে গিয়েছে, সেটা হলো যে কোনো কাঁচা পাট ভারতে রপ্তানি করা যাবে না। আমাদের দেশে সবগুলো পাটকল বন্ধ হয়ে গেল, আর আপনার ভারতে 250 পাটকল আপনার নতুন করে সৃষ্টি হলো। আমাদের কাঁচা পাট নিয়ে তারা সেটাকে ভ্যালু এডিশন করে, ডাইভার্সিফাইড করে তারা বিদেশে পাটের বহুমুখী পণ্যকরণ তারা করছে। তো এটা তো আসলে দুঃখজনক। আমার কাঁচা পাট দিয়ে তো আমি এটা ভ্যালু এডিশন করব। তার পাশাপাশি যে জুটের যে আপনার সিড, এই সিড ডিপেন্ডেন্সিটা এখন আমাদের ভারতের উপরে। আমাদের টোটাল 6000 মেট্রিক টন আপনার কাঁচা পাট বীজের আমাদের প্রয়োজন, পাট বীজের প্রয়োজন। সেখানে আমরা আভ্যন্তরীণভাবে আমরা মাত্র 1200 থেকে 1300 টন পাটের বীজ আমরা উৎপাদন করতে পারি। আর বাকি আপনার 80%ই কিন্তু ইন্ডিয়া থেকে আমাদের পাট বীজ আনতে হয়। কেন? আমাদের পাট বীজের গুণগত মান অনেক ভালো, তাদেরটা কিন্তু অত ভালো না। আমাদের এই বীজ উৎপাদনের দিকে আমাদের আরো বেশি নজর দিতে হবে এবং এটা কিন্তু আমাদের একটা বড় শিল্প। আপনি জানেন যে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো কিন্তু এখন পরিবেশ বান্ধব ব্যাগ এবং বিভিন্ন পণ্য ব্যবহারের উপর বেশি জোর দিচ্ছে। তো আমরা তো এখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের বিরাট বড় একটা সম্ভাবনা আমরা দেখি। আমাদের এখান থেকে অর্জন মাত্র $1 বিলিয়ন কাছাকাছি, $1 বিলিয়নও হয়নি। তো এখান থেকে তো আমাদের $10 বিলিয়ন উপার্জন করার একটা ভালো একটা সম্ভাবনা আছে। আমি মনে করি যে এই জুট পলিসি যেটা রিভাইজ করা হয়েছে, এটাকে কাজে লাগিয়ে আগামীতে এই তৈরি পোশাকের পাশাপাশি এই জুট শিল্প, তার পাশাপাশি আপনার সিরামিক, ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে আমাদের আইটি সেক্টরের একটা অনেক সম্ভাবনা আছে। এগুলোতে আমাদের যেতে হবে। সিঙ্গেল বাস্কেট এক্সপোর্ট নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। একদমই ছোট করে একটু বলবেন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই 6 মাসে আপনার প্রাপ্তিটা আমরা শুনেছি, ব্যর্থতার জায়গাটা যদি একটু বলেন। ব্যর্থতার জায়গায় যদি আমি বলি, একটু জ্বালানি সংকটের বিষয়টা তো জনমনে একটা অসন্তোষ আছেই। এটাকে কাটিয়ে উঠানোর জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে সরকার নিয়েছে। আশা করি এটা একটা স্বস্তিতে ফিরে আসবে। তার পাশাপাশি যে আমাদের যে মুদ্রাস্ফীতি, সেটা কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো কমাতে পারিনি আর কি। যেটা আমরা স্ট্যান্ডার্ড মনে করি 5 to 6%, এটা এখনো 8.5 থেকে 9% আছে। তো এটাকে কমাতে হবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এর ব্যাপারে অনেকে বললেও আমি মনে করি যে এটা এখনো সহনীয় পর্যায়ে আছে, এটাকে আরো উন্নতি করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, বিজনেস টাইমসের আজকের আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন ডক্টর কামরুজ্জামান কায়সার, পরিচালক অর্থ, মাইক্রোফাইবার গ্রুপ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।